এটা তো আর নানা ভাই খুঁচিয়ে খুঁচিয়ে দেখতে যাবে না, তাই না ভাবি? এই মেয়ে, তোমার সব কিছুতে এত অনীহা কেন বলো তো? মেয়েরা পার্লার এবং শপিংয়ের কথা শুনলে খুশিতে বাকবাকুম হয়ে যায়। আর তুমি একজনকে দেখলাম। শোনো, তোমার এমনিতেও পার্লারে যাওয়া প্রয়োজন, হেয়ার ট্রিটমেন্ট আর ফেসিয়াল তো মাস্ট। বাকিগুলো সেখানে গিয়ে বুঝবো আমি। তাছাড়া তোমার নানা ভাই আমাকে বলেই দিয়েছে সবগুলো সার্ভিস তোমার উপরে ট্রাই করতে। চলো আমার সাথে। পার্লারে এসে রিদিতার মনে হচ্ছে তাকে রীতিমতো বন্দি অবস্থায় রাখা হয়েছে। হাত পায়ের উপরে কাজ চলছে, কখনো মুখের উপরে তো কখনো চুলের উপরে। ম্যানিকিওর, পেডিকিওর, ফেসিয়াল এবং হেয়ার ট্রিটমেন্ট শেষ করার পর রিদিতা করুণ চোখে পিয়ালির দিকে তাকালো। বিনিময়ে পিয়ালি চোখ রাঙিয়ে বলল, চুপ করে বসে থাকো মেয়ে, ওয়াক্সিং করতে হবে এখন। ভাবি প্লিজ, আমি ব্যথা পাবো। পিয়ালি রিদিতার কথা নিয়ে মাথা ঘামালো না। রিদিতা বুঝতে পারলো পিয়ালিকে কিছু বলে লাভ নেই এই ব্যাপারে। বেশ খানিকটা সময় চুপ করে থাকার পর রিদিতা হুট করে বলল, ভাবি একটা কথা জিজ্ঞেস করব? আচ্ছা করো। শুদ্ধ শাওন ভাইয়ের কেমন ফ্রেন্ড, মানে বলতে চাইছিলাম পরিচিত কিভাবে? পিয়ালি কয়েক মুহূর্ত রিদিতার দিকে তাকিয়ে থেকে বলল, আমি তেমন কিছু জানি না, শাওনকে জিজ্ঞেস করা হয়নি এই ব্যাপারে। কেন? না মানে এমনি, শুদ্ধর সাথে থাকলে ভালো লাগতো। রিদিতা থতমত খেলো। এমনকি পিয়ালি এমন মুখের উপরে কথা বলা শুনে রুবাইদাও তবদা খেলো। তার মানে শুদ্ধকে নিয়ে রিদিতার এত কৌতূহল এবং বাড়াবাড়ি, সেটা পিয়ালির চোখেও পড়েছে। রিদিতা কোনো মতে নিজেকে সামলে বলল, না মানে ওই দিন ভাইয়া ঘুরতে যাওয়ার সময় শুদ্ধকে নিয়ে বের হয়েছিল তো, তাই আর কি জিজ্ঞেস করা। তুমি আর ফোন দিলে না কেন? তুমি দিয়েছিলে? আমি তো দিলাম, কতগুলো কল করলাম, কতগুলো মেসেজ দিলাম, দেখো তো তুমি। তুমি তো সেদিনের পর থেকে একেবারেই লাপাত্তা। তুমি আমার থেকে সাহায্য চেয়েছিলে, আমি তো তোমার ইচ্ছে পূরণ করেছি। ও, তার মানে প্রয়োজন ছাড়া আমার সাথে কথা বলা যায় না? কথার উল্টো মানে দাঁড় করাচ্ছ কেন রিদিতা? তোমার গলার স্বর এমন শোনাচ্ছে কেন শুদ্ধ? তুমি কি আমার উপরে রেগে আছো? তুমি রাগ হওয়ার মতো কিছুই করনি রিদিতা, নিজের উপর নিও না সব কিছু। এভাবে কেন কথা বলছো শুদ্ধ? তোমার এরকম কথার সাথে আমি অভ্যস্ত নই। বলো না শুদ্ধ, কোনো সমস্যা হয়েছে? না। এই নিজেকে আমার বন্ধু বলো, কথা লুকিয়ে? আমি জানি শুদ্ধ কিছু একটা হয়েছে। আমি কিন্তু তোমার কাছে কোনো কথা লুকাইনি শুদ্ধ, আমার সম্পর্কে সব কিছু জানো তুমি। তোমাকে বিশ্বাস করে সব কিছু শেয়ার করেছি তোমার কাছে। তুমি সেদিন বলেছিলে মনের ভেতরে চিন্তা কিংবা কথা চেপে রাখলে মন ভালো থাকে না। তবে এখন কেন নিজেই ওই একই কাজ করছো বলো তো? রিদিতা, আমি তোমার সাথে পরে কথা বলি কেমন? শুদ্ধ ফোন কেটে দিল। রিদিতা বোবা ফোন হাতে নিয়ে বসে রইল। হুট করেই একটা অদ্ভুত ব্যথা অনুভব হচ্ছে তার। বুকের বাম পাশে কেমন একটা যেন চিনচিনে ব্যথা। এমনটা কেন? বারান্দা থেকে নিহালের সাথে কথা শেষ করে এসে রুবাইদা দেখল রিদিতা ফোন হাতে নিয়েই বসে আছে, নিচের দিকে তাকিয়ে। কিরে আপু, মাথা নিচু করে রেখেছিস কেন? রিদিতা মাথা তুলে তাকাতেই রুবাইদা আটকে উঠল। এই আপু, চোখে পানি কেন তোর? কিছু হয়েছে? হুট করে কাঁদছিস কেন? রুবাইদা রিদিতার পাশে এসে বসতে না বসতেই তাকে জড়িয়ে ধরে কেঁদে দিল রিদিতা। রুবাইদা বোকা বনে গেল। আপু কি হয়েছে তোর বল? চাচা চাচির কথা মনে পড়ছে? ও আমার সাথে কথা বলতে চাইলো না রুবি? এরকম রুক্ষ সুরে কথা বললো কেন? আমি কি করেছি? আমার সাথে সকলে এমন কেন করে? কে রুক্ষ সুরে কথা বলেছে? কার জন্য কাঁদছিস? আমার ভালো লাগে না ওর সাথে কথা না বলে থাকতে। কেন বোঝে না সে বলতো? রুবাইদা কিছুক্ষণ চুপ করে থেকে একটা ঢোক গিলে বলল, আপু তুই কি শুদ্ধ ভাইয়ের কথা বলছিস? হৃদিতা কান্নার বেগ আরও বাড়ালো। রুবাইদা একটা দীর্ঘশ্বাস ছাড়লো। হৃদিতার কান্নার বেগ দেখে সে উত্তর পেয়ে গেছে। আপন মনে রুবাইদা বলল, একটা ছেলের জন্য এইভাবে কাঁদছিস আপু? তুই আমার সেই আপু তো, যে কোনো ছেলের সাথে মেশেনি কখনো, আর এখন দুদিনের পরিচিত এক ছেলে তোর সাথে ঠিকমতো কথা বললো না বলে এতটা কাঁদছিস? সেটা কার জন্য? কেবল তোর মুখে বলা তথাকথিত বন্ধুত্বের জন্য? বোকা মেয়ে, তোর অনুভূতির সাথে আমি পরিচিত হয়ে গেলাম, অথচ তুই এখনো নির্বোধ রয়ে গেলি এই ব্যাপারে। আর কবে বুঝবি আপু তুই যে সত্যিকারের অর্থেই প্রেমে পড়ে গেছিস? জীবনের প্রথম প্রেম। গায়ের কালো রঙের রোব জড়িয়ে নিয়ে রুম থেকে বের হয়ে আসলো জায়ান। শ্বেত রঙের গাঢ়বর্ণ যেন অধিক মাত্রায় উপচে পড়ছে কালো রঙের এই পোশাকে। সিঁড়ি বেয়ে নিচে নামলো জায়ান। নিচতলায় টেলিভিশনের সামনে ডিভানে বসে আছেন রাহুল মাহমুদ। জায়ানকে দেখা মাত্র তৃপ্তির হাসি দিলেন তিনি, যেন জায়ানের অপেক্ষাতেই ছিলেন। জায়ান প্রশস্ত হেসে রাহুল মাহমুদের কাছে গেল। জায়ানকে দেখে রাহুল মাহমুদ উঠে দাঁড়ালেন। আলিঙ্গন হলো দুজনের মধ্যে। কেমন আছো দাদা, কতদিন পর তোমাকে দেখছি। আমি বেশ আছি, তোমাকে দেখার পর ভালো থাকা আরও কয়েক গুণে বেড়ে গেছে। জায়ান মানেই আমার চোখের শান্তি, মাশাআল্লাহ। আল্লাহ যেন সকল সৌন্দর্য তোমাকে দুই হাতে দান করেছেন। জায়ান হেসে বলল, এভাবে বলো না দাদা, মেয়েদের সৌন্দর্য এভাবে বর্ণনা করতে হয়। তুমি এসব যদি আমাকে বলো তবে তো মেয়েদের জন্য কম পড়ে যাবে। হোক, কিন্তু আমার নাতি যেমন তেমন প্রশংসা তো আমি করবই।
তুমি কি জিম করো? রেগুলার জগিং কেন বলো তো? সেই জন্যই তোমার শারীরিক গঠন আকর্ষণীয়। শেষবার তোমাকে দেখেছিলাম বোধহয় বছর 4 আগে। তখনও এতটা চোখে লাগেনি তোমার বাহ্যিক সৌন্দর্য, যতটা না এখন লাগলো। হয়েছে দাদা, এবার থামো। এতদিন বাদে এসেছো, অনেকটা সময় থেকে তারপরে যাবে। ভিসা কতদিনের করেছো? 4 মাসের কাছাকাছি। এত কম? এটা হলো না দাদা। আমি তোমাকে আমার কাছে আরও কয়েকটা মাস চাই। আসবো আসবো, পরে আবার আসবো, আগে 4টা মাস সহ্য করে নাও আমাকে। জায়ান মৃদু হাসলো। ডিভোর্স লেটার কবে পাঠাচ্ছ জায়ান? হঠাৎ এমন একটা প্রশ্ন ওঠায় জায়ান কিছুটা মনক্ষুণ্ণ হলো। এই ব্যাপারে চিন্তা করলে অপমানের দৃশ্যটা মাথা চাড়া দিয়ে ওঠে। এই অপমান নামক জিনিসটা জায়ানের কাছে বিষের সমান। কিন্তু জায়ান চুপ করে থাকলো না, জবাব দিল। ওই পক্ষ থেকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবে বলা হয়েছে। তুমি ওই পক্ষের আশায় বসে থেকো না জায়ান। তুমি নিজে ডিভোর্স লেটার রেডি করার ব্যবস্থা করো। এমনকি আমি চাই কালকের মধ্যেই যেন ডিভোর্স লেটার পাঠিয়ে দেওয়া হয়। এত তাড়াতাড়ি? চেষ্টা করো জায়ান। আমার নাতির মুখের উপরে অপমান করে একটা সাধারণ মেয়ে চলে যাবে, ডিভোর্স লেটার পাঠানোর কথা বলে চিরকুট দিয়ে চলে যাবে? সেটা তো হতে পারে না। ওই মেয়ের তোমাকে ডিভোর্স দেওয়ার প্রয়োজন নেই, বরং তুমিই ওই মেয়েকে ডিভোর্স দেবে। আর জায়ান, যা হয়েছে সেটা একদম ভুলে যাও। রিপোর্টার্স যারা এসেছিল তোমার রিসেপশনে, তাদের মুখ বন্ধ করার ব্যবস্থা করছি আমি। বাহিরে এই ব্যাপার নিয়ে কোনো চর্চা হবে না। আর আমি চাই অন্দর মহলেও যেন কোনো কথা না ওঠে এই ঘটনা নিয়ে। এটা তোমার বিয়ে ছিলই না, কেবল একটা অপ্রত্যাশিত তিক্ত ঘটনা ছিল, এটাই মেনে নাও। শোনো জায়ান, তিক্ত ঘটনা যতটা মনে করার চেষ্টা করবে, তোমার মস্তিষ্কের তিক্ততা ততই বাড়বে। আর তিক্ত মস্তিষ্ক নিয়ে অন্তত ব্যবসায়ীদের চলা মানায় না। ঠান্ডা মাথায় কাজ না করলে আজ রাজা কাল ফকির হতেও কিন্তু দেরি লাগবে না, বুঝতে পেরেছো? তুমি চিন্তা করো না দাদা। আমি কাজের সাথে কখনোই কম্প্রোমাইজ করি না, এবারেও করব না। তোমার সাথে আরও একটা বিষয়ে কথা বলা ছিল। জানি তুমি কাজ পাগল ছেলে, ফ্রি খুব কমই থাকো, তবুও তোমাকে একটু সময় দিতে হবে। এভাবে বলছো কেন দাদা? বলো না কি করতে হবে, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। কিছু করতে হবে না। যেতে হবে আমার সাথে। কোথায়? আমার এক বন্ধু আজাদের কাছে। যেন কপাল কুঁচকে কিছু একটা মনে করার চেষ্টা করতে লাগলো। কয়েক সেকেন্ডের মধ্যেই মনে হয় তার মনেও পড়ে গেল। প্রশ্ন করলো, তুমি কি আজাদ খন্দকারের কথা বলছো? তুমি চেনো তাকে? ব্যক্তিগতভাবে না, তবে নাম শুনেছি। একই ফিল্ডের মানুষ, নাম শোনাটা স্বাভাবিক। তাছাড়া উনি তো আর যেমন তেমন ব্যবসায়ী নন, যথেষ্ট নামডাক ওনার। মানুষ হিসেবেও নাকি সুনাম আছে, চ্যারিটি করেন। ওনাকে আমি কখনো দেখিনি, কিন্তু সম্মান করি অনেক। ওনাকে দেখার ইচ্ছে ছিল, তুমি যখন বলেছো তবে অবশ্যই যাব। আজকে অফ ডে ছিল, বোধহয় কাজে যেতে হয়নি। সন্ধ্যার দিকে একটু হাওয়া খেতে মেস থেকে বের হলো শুদ্ধ। বিগত 5 দিন যাবৎ খুব ছটফটিয়েছে সে। আপাতত মনটা একটু ভালো লাগছে, তাই ফুরফুরে বাতাস উপভোগ করতে বের হয়ে গেল। হঠাৎ করে মনে পড়লো সেদিন দিদিতার সাথে কথোপকথনের ব্যাপারটা। খুব একটা কথা বলেনি সে, যতটুকুই বলেছে সেটা হাসি খুশি মনেও বলেনি। রিদিতা হয়তো রাগ করেছে, নয়তো এই কয়দিন সে আর ফোন দিল না কেন। মেয়েটার সাথে কথা বলা দরকার ভেবেই রিদিতার নাম্বার ডায়াল করলো শুদ্ধ। কি ব্যাপার, মেয়েটা ফোন ধরছে না কেন? অভিমান খুব বেশি নাকি? কয়েকবার রিং হওয়ার পরেও রিদিতা ফোন রিসিভ করলো না। শুদ্ধ ভাবলো আরও একটাবার ফোন দেওয়া যাক। এবারে রিদিতা ফোন রিসিভ করলো, অথচ একটা কথাও বলল না। ম্যাডাম কি খুব বেশি রাগ করে আছেন? উত্তর পেল না শুদ্ধ। তাই এই অধম বান্দা আপনার রাগ কমানোর জন্য কি করতে পারে? রিদিতা এবারেও নীরব। শুদ্ধ মনে মনে হাসলো, মেয়েটার কান্নার সাথে পরিচিত সে, তাই তো নাম দিল কাঁদুনি বুড়ি। তবে অভিমানের সাথে এই প্রথমবার পরিচিত হলো। ছোট্ট বাচ্চাদের মতো অভিমান করে বসে আছে মেয়েটা। এই কাঁদুনি বুড়ি, কথা বলবি না? ব্যাস শুরু হলো রিদিতার ফোপানো শব্দ, যা স্পষ্ট শুনতে পেল শুদ্ধ। অস্থির হয়ে উঠল শুদ্ধ, যেই অস্থিরতার অস্তিত্ব সেদিন ট্রেনে টের পেয়েছিল, আজ আবারও টের পাচ্ছে দুটোর কারণই রিদিতার কান্না, যা একেবারেই সহ্য হয় না শুদ্ধর। কান ধরলাম রে বাবা, আর কখনো এরকম হবে না, এবারের মতো মাপ চাই। রিদিতা নাক টানতে টানতে বলল, আমি তোমার বাবা না, উল্টো পাল্টা সম্বোধন করবে না। শুদ্ধ হাসলো, এরপর রাতের আকাশের দিকে তাকালো। হাজারো তারার মেলা সেখানে, সেদিকে তাকিয়ে বলল, এটা তো কথার কথা বলেছি, আমার বাবা তো আছেই একজন, এই যে এখানেই হয়তো কোথাও। কি বললে? কিছু না, কি করো? তোমাকে কেন বলবো? কে হও তুমি আমার? নিঃস্বার্থে 10 টাকা ব্যয় করে টিস্যুর প্যাকেট কেনা শুভাকাঙ্ক্ষী। এই তুমি কি আবারও সর্দি মুছছ? ছি, তোমার ফ্যাত ফ্যাত শব্দ শুনছি তো, তাই বললাম। যাই হোক, বলো না কি করো? কিছু করি না, বসে আছি এমনিতেই। বাসায় কথা হয়েছে পরে? সেসব শোনার সময় আছে আপনার? আপনি তো মুখের উপরে ফোন কেটে দেন। বেশ, শুনবো এখন, বলো। পারবো না ফোনে বলতে এত কথা, অনেক কথা। তোমার নানা বাড়ির কাছাকাছি আছি, হাঁটতে বের হয়েছি, আসবে নাকি? 1 মিনিট ওয়েট করো, হ্যাঁ।
শুদ্ধ অবাক হলো, তার মনে হলো মেয়েটা যেন এমন একটা কথার আশাতেই বসেছিল। এই তো কতটা অভিমানী হয়ে কথাটা বলছিল, এরই মধ্যে অভিমান শেষ। শুদ্ধর ব্যাপারটা ভালো লাগলো, তবে ফোন রাখার পূর্বে বলল, এই শোনো। হুম। আসার সময় অ্যাটলিস্ট ওড়নাটা পাল্টে এসো কেমন, তোমার সর্দিযুক্ত ওড়না দেখলে পেট গুলিয়ে ওঠে। শুদ্ধ একেবারে নর্দমার পানিতে ফেলে দেবো বললাম। শুদ্ধ উচ্চস্বরে হেসে উঠল, বলল, নর্দমার পানিতে ফেললে আমার কোনো ক্ষতি হবে না, বরং লাভ হবে নর্দমার পানির। শুদ্ধর সংস্পর্শে এসে ওই পানীয় শুদ্ধ হয়ে যাবে, কি বলো? আজকে পূর্ণিমা রাত, দিনের বেলায় অত্যাধিক গরম থাকলেও সূর্য ডোবার পর গরমটা তেমন একটা নেই, বরং ঠান্ডা বাতাসের বেগ বেড়েছে কিছুটা। হৃদিতা এবং শুদ্ধ কদমে কদম মিলিয়ে হাঁটছে। অনেকটা সময় অতিবাহিত হওয়ার পর শুদ্ধ বলল, ওই সময় বললে না যে তোমার বাসার মানুষজন কি বলেছে? আব্বু আমাকে ত্যায্য করে দিয়েছে। পা থেমে গেল শুদ্ধর। হৃদিতা কয়েক কদম এগিয়ে পেছন ফিরে তাকালো শুদ্ধর দিকে। শুদ্ধ এখনো অবাক নয়নে তাকিয়ে আছে হৃদিতার দিকে। এটা কি করে সম্ভব? তোমার আব্বু সব জেনে শুনে কিভাবে তোমার সাথে এমনটা করতে পারে? কিছুই শোনেনি, শুনতে চায়নি। বলতে চেয়েছিলাম, সুযোগই দিল না। চাঁদের আলো হৃদিতার চোখ দেখেই বোঝা যাচ্ছে যে সেই চোখ দুটো পানিতে টলমল করছে, যেন এক্ষুনি গড়িয়ে পড়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে। শুদ্ধ দ্রুত হেঁটে হৃদিতার পাশে গিয়ে দাঁড়ালো। হৃদিতা, প্লিজ কান্না করো না। আমি কি এতই খারাপ শুদ্ধ? আমার আব্বু কি তার মেয়েকে এখনো চিনল না? কে বলেছে যে হৃদিতা খারাপ? আঙ্কেল তোমার উপরে অভিমান করেছে হৃদিতা। জানো তো, যারা আমাদের অধিক প্রিয় হয় তাদের উপরে আমাদের অভিমান জন্মে বেশি। তোমাকে আঙ্কেল খুব বেশি ভালোবাসে কিনা, তাই অভিমানটাও বেশি। তাই বলে ত্যায্য করে দেবে? বলেছে কখনো যাতে আব্বুর সামনে গিয়ে না দাঁড়াই। আব্বুর দরজা আমার জন্য চিরদিনের জন্য বন্ধ। তোমার মনে হয় এমনটা কখনো হবে? তোমার আব্বু তোমাকে ছাড়া সারাটা জীবন থাকতে পারবে? পারবে না। না, যাদের আমরা ভালোবাসি তাদের সাথে অভিমানের পাল্লা যতটাই ভারী হোক না কেন, আজীবন সেই অভিমান পুষে রাখা যায় না। আর না তো কখনো তাদেরকে পুরোপুরি পর করে দেওয়া যায়। হয়তো আঙ্কেল তোমার সাথে দুদিন কথা বলবেন না, 2 সপ্তাহ কথা বলবেন না, 2 মাস কথা বলবেন না, কিংবা 2 বছর কথা বলবেন না, কিন্তু এরপর ঠিকই বলবেন। বাবা মা এমন একটা প্রাণী যারা কিনা তাদের সন্তানের উপরে বেশি সময় অভিমান নিয়ে থাকতেই পারেন না। কিন্তু নানা ভাই তো পারলো, এমনকি এখনও পারছে। আম্মুর সাথে দিব্যি কথা না বলে আছে, তবে আব্বু আমার সাথে এমনটা করবে না সেটা কিভাবে নিশ্চিত হতে পারবো? তুমি কি তোমার বাবার অমতে গিয়ে কাউকে বিয়ে করেছো, তার সাথে সংসার করছো? না। তুমি কি সত্যিটা তোমার বাবার সামনে তুলে ধরেছো? না। তবে সত্যি কখনো চাপা থাকে না হৃদিতা। আজকে হোক কালকে হোক তোমার বাবা সব সত্যিটা জানবেই, আর সেই সত্যি তোমার পক্ষে, তাই নয় কি? যখন উনি পুরো সত্যি জানতে পারবেন তখন নিজের করা কাজের উপরই আফসোস করবেন। কেবল সঠিক সময়টা আসতে দাও। কিন্তু কবে সঠিক সময় আসবে? তুমি বলেছিলে না যে তোমার নানি বলেছেন সকলে মিলে তোমার আব্বু আম্মুর সাথে তোমার নানার সম্পর্ক ঠিক করার চেষ্টা করছেন। তবে আর কয়েকটা দিন অপেক্ষা করে দেখো না, দেখবে একদিন সবগুলো সুখ তোমার কাছে একসাথে ধরা দেবে। উপরে একজন আছে তো হৃদিতা, উনি সব দেখছেন। তোমার যেহেতু কোনো ভুল নেই, তবে তার শাস্তি তুমি পাবেও না, সেই বিশ্বাস রাখো মনে। হৃদিতার হৃদয় হঠাৎ করে যেন ঠান্ডা হয়ে গেল, অশান্তিরা যেন কোথায় উড়ে চলে গেল শুদ্ধর উপস্থিতিতে। শুদ্ধর কথা শুনে হৃদিতা চোখের পানি মুছল, খানিকটা হাসলো, এরপর বলল, তুমি কেন সেদিন আমার কাছে এলে না শুদ্ধ? কোন দিন? যেদিন রাতে আব্বু আমাকে এসব বলেছিল সেদিন। তুমি জানো তোমার সাথে কথা বলার যে কত প্রয়োজনীয়তা ছিল আমার। এই যে দেখো, অশান্ত মনটা আমার এখন পুরোপুরি না হলেও অনেকটাই শান্ত। এই কথাগুলো আমার সেদিন রাতেই প্রয়োজন ছিল শুদ্ধ। একটা সান্ত্বনার হাত প্রয়োজন ছিল, একটা ভরসার হাত প্রয়োজন ছিল। সেই শান্তিটা এখন পাচ্ছি, সেটা তখনই প্রয়োজন ছিল। অথচ তখন অশান্তির উপর আরও দ্বিগুণ অশান্তি পেয়েছিলাম আমি। কেন? জায়ান সম্পর্কে প্রথমেই যা শুনেছি তারপর থেকে তার থেকে ভালো কিছু আশাও করি না। তোমার সাথে যেরকম ব্যবহার সে করেছে সেটা শোভনীয় নয়। তোমাকে আঘাত করার কোনো অধিকার সে রাখে না। সেটাও শারীরিক, কিন্তু তার রাগ হওয়াটা স্বাভাবিক। কি বলছো এসব? অতিরিক্ত অহংকারী ব্যক্তিরা কখনো নিজের উপরে তিল পরিমাণ অপমানের ছোঁয়া লাগতে দেয় না। প্রতিটা মানুষের কাছেই অপমান নামক শব্দটা অপছন্দের। অপমানিত হতে কেউই চায় না, তবে জায়ানের মতো এত অহংকারী একজন ব্যক্তি এত এত লোকের সামনে অপমান হওয়ার পর চুপ করে বসে থাকবে, সেটা আশা করা বোকামি নয় কি? তার ক্রোধ জন্ম নেওয়া স্বাভাবিক, তবে ক্রোধের বশবর্তী হয়ে এতটা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়া উচিত নয় যে একটা মেয়েকে আঘাত করার মতো অপরাধ করে ফেলে, তাও এমন একটা মেয়ে যার উপরে তার বিন্দু মাত্র অধিকার নেই। সে নিজের ক্রোধটা অন্যভাবে প্রকাশ করতে পারত, মুখে বলেও নিজের রাগ মেটাতে পারত। গায়ে হাত দেওয়ার কোনো মানে দেখছি না। তোমার মতো ভাবলে তো চলতোই। ওই জায়ান মাহমুদের চরিত্রে আমি 3টা জিনিসই খুঁজে পেয়েছি: অহংকার, ক্রোধ এবং হিংস্রতা। এই 3টা খারাপ গুণ ছাড়া আর কিছুই পেলাম না লোকটার চরিত্রে। দায়িত্ববোধ। কি? কেবল কারোর দোষ দেখা উচিত নয় হৃদিতা।
দোষ গুণ মিলিয়ে মানুষ, কারোর হয়তো বেশি দোষ, কারোর কম, কিন্তু পুরোপুরি দোষী কেউ নয়, আবার সর্বগুণে গুণান্বিতও কেউ নয়। যদি জায়ানের কোনো দায়িত্ববোধ না থাকতো তবে পুনরায় তোমার কাছে ফিরে যেত না। আর জায়ান সেখানে না গেলে ব্যাপারটা তোমার জন্য ভালো হতো না, খুব বড় বিপদে পড়তে তুমি। বিপদে তো ওই লোকটাই ফেলেছে, তাই না? আমাকে তো ওই লোকই নিয়ে গেছে সেখানে। অস্বীকার করছি না, কিন্তু তোমাকে কেবল ওই জায়গায় নিয়ে ছুঁড়ে ফেলে আসেনি, সেখান থেকে নিজে নিয়ে এসেছে। শুদ্ধ, তুমি নিজে ভালো তাই সবাইকে তোমার ভালোই মনে হয়, কিন্তু ওই লোককে আমি কোনো কালে ভালো বলবো না, অসৎ চরিত্রের লোক একটা। আরও এক ধাপ এগিয়ে গিয়ে তো দেখি এবার চরিত্র নিয়ে পড়লে। রিদিতা ক্রোধ করে না, অতিরিক্ত ক্রোধ ভালো না। ক্রোধান্বিত হয়ে কারোর ব্যাপারে উল্টোপাল্টা বলা কিন্তু শোভা পায় না। ব্যাপারটা আমার খুবই অপছন্দের। আশ্চর্য শুদ্ধ, তুমি জায়ানের হয়ে সাফাই গাইছো? আমি যা সত্যি তাই বলেছি। জায়ান আমার এমন কোনো প্রিয় মানুষ নয় যে তার হয়ে সাফাই গাইব। আমি তো তাকে চিনিই না, তবে তোমার কথার পরিপ্রেক্ষিতে বলছি। তোমার কথা মতো যদি জায়ান এতটাই অসৎ চরিত্রের হতো তবে তোমার বোনকে কুমারী অবস্থায় ফেরত পেতে না বিয়ের পর। শুদ্ধ, কথাটা বলতে চাইছিলাম না রিদিতা, কিন্তু চরিত্রের প্রসঙ্গ তুমি টানলে বলতে বাধ্য হলাম। তোমার বোন জায়ানের কাছে প্রায় 4-5 দিন ছিল। জায়ানের কাছে মানে একেবারেই কাছে। তোমার বোন শর্ত দিয়েছে বলেই যে জায়ানকে সেটা মানতে হবে তার কোনো কথা ছিল না। সে চাইলেই পারতো জোর করতে, চার দেয়ালের মধ্যে সে যদি জোরও করতো তোমার বোনের কিছু করারই থাকতো না। অস্বীকার করতে পারবি সেটা? রিদিতা চুপ করে রইল। তা দেখে শুদ্ধ বলল, রিদিতা, আমার কথাগুলো শুনতে তোমার হয়তো ভালো লাগেনি, কিংবা এটা ভেবে মন খারাপ করতে পারো যে তোমার বন্ধু হয়ে কেন তোমার প্রতিটা কথায় সায় দিয়ে তালে তাল মেলালাম না আমি। কিন্তু আমি প্রতিটা জিনিসকে একটু অন্যভাবে দেখি। বন্ধু হলেই যে তার উচিত কিংবা অনুচিত দুটো কথাতেই তালে তাল মেলাতে হবে তেমনটা নয়। আমি আমার বন্ধুর সঠিকটা যেমন বাহবা দেব, ভুলটাও তেমন করেই ধরিয়ে দেব। আমি ন্যায় আর অন্যায়ের ফারাক বুঝতে পছন্দ করি, আশা করি বুঝেছো। তাই এটা বলছি শুনে রাখো, যারা আমার পছন্দের মানুষ তাদের অন্যায় কথাবার্তা কিংবা কর্মকাণ্ড দেখলে আমার বেশি খারাপ লাগে। হৃদিতা চমকে উঠল শুদ্ধর কথায়। পছন্দের মানুষ, তার মানে হৃদিতা শুদ্ধের পছন্দের, এটাই বোঝাতে চাইলো শুদ্ধ। কিছু খাবে? শুদ্ধর কথায় হৃদিতার চিন্তা ভাঙলো। না, চলো ফুচকা খাবো। তুমি তো খাও না, সেদিন দেখেছিলাম শাওন ভাইয়া যখন খেতে বলেছিল তখন তুমি একটাও খাওনি। তুমি খাবে আর আমি দেখবো, পেট ভরে যাবে, চলো। রিদিতা হাসলো। হঠাৎ এর মধ্যে রিদিতাকে এক টানে নিচের দিকে নিয়ে আসলো শুদ্ধ। রিদিতা ব্যাপারটা বুঝতে পারিনি শুরুতে, পরে যখন দেখলো তার গা ঘেঁষে একটা ট্রাক চলে গিয়েছে তখন কারণটা বোধগম্য হলো। তুমি ওপাশে যাও, রাস্তার পাশে থেকো না। রিদিতাকে বিপরীত প্রান্তে পাঠিয়ে দিয়ে রাস্তার পাশ ধরে হাঁটতে লাগলো শুদ্ধ। রিদিতার ভালো লাগলো শুদ্ধর তার প্রতি এই যত্নশীল হওয়া দেখে। একটা কথা জিজ্ঞেস করি শুদ্ধ? তুমি আমার চোখে চোখ রেখে কখনো কথা বলো না কেন? শুদ্ধ থমকালো, কিছু বলল না প্রশ্নের উত্তরে। উত্তর দিচ্ছ না যে? কিছু না, এমনি। এটা ঠিক না শুদ্ধ, তুমি আমাকে কিছুই বলো না, এই যে কয়েকটা দিন ঠিকমতো কথা বললে না। তার কারণ জানতে চাইলাম, তখনও বললে না। বন্ধুত্বের মধ্যে কিন্তু কোনো গোপনীয়তা রাখা উচিত নয়, যেটা আমি রাখি না, কিন্তু তুমি রাখো। এরকম করে কিন্তু বন্ধুত্বের নিয়ম ভঙ্গ করছো তুমি। আমাকে নিয়ে এত জেনে কি করবে? ভীষণ রঙহীন জীবন আমার। সেই রঙহীন জীবনের গল্পটাই বলো না হয় দেখি, আমি রং এনে দিতে পারি কি না। দাদা, আমরা আসলে আজাদ খন্দকারের কাছে যাচ্ছি কেন? কোনো ডিল হবে নাকি ওনার সাথে? যাচ্ছি কাজে, আর কাজটা অনেক গুরুত্বপূর্ণ, এটাই জেনে রেখো। কিন্তু কাজটা কি সেটা তো বলবে। সেদিকে গেলে তুমি নিজেই বুঝতে পারবে। জায়েন এই প্রসঙ্গে আর কিছু জিজ্ঞেস করলো না, প্রসঙ্গ বদলে বলল, আজাদ খন্দকার তোমার কেমন বন্ধু? ছোটবেলার? না, কাজের সূত্রেই পরিচয় হয়েছে, তখন থেকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমাদের মাঝে। রাহুল মাহমুদ আজাদ খন্দকারের সাথে দেখা করতে ওনার বাড়িতে যাননি, বরং বেছে নিয়েছেন আজাদ খন্দকারের অফিস। আগে থেকে কথা বলে নিয়েছেন তিনি আজাদ খন্দকারের সাথে দেখা করার ব্যাপারে। জায়ান রাহুল মাহমুদের সাথে একসাথে যেতে পারল না আজাদ খন্দকারের সাথে দেখা করতে, কারণ একটা জরুরি ফোন এসেছিল জায়ানের। জায়ান বলেছে ফোনে কথা শেষ করে সে ভেতরে যাবে। তাই রাহুল মাহমুদ আপাতত কিছু সময়ের জন্য একাই গেলেন আজাদ খন্দকারের সাথে দেখা করতে। কতদিন পরে দেখা হলো। হ্যাঁ, কেমন আছিস বল? আমি ভালো আছি, তুই যে দেখা করতে আসবি সেটা ভাবনার বাইরে ছিল। তা হঠাৎ কী ভেবে এই বন্ধুর কথা মনে পড়লো? কেন, অকারণে দেখা হতে পারে না? আজাদ খন্দকার হেসে বললেন, অকারণে দেখা হওয়ার হলে অনেক আগেই দেখা হতো, আর ব্যবসায়ীদের অকারণে কিছু করাটা প্রশ্নবিদ্ধ লাগে। রাহুল মাহমুদ মেকি হাসলেন, বললেন, তোর মাথা এবং কথা দুটোর ধারই এই বয়সে এসেও যথেষ্ট বেশি। আমি তোর সাথে কথাই পারবো না। চা খাবে নাকি কফি?
দুটোর একটাও না, ঠান্ডা খাওয়াতে পারিস। কথাবার্তা এই পর্যায়ে দরজা খুলে ভেতরে ঢুকলো জায়ান। আজাদ খন্দকার খানিকটা অপ্রস্তুত হয়ে গেলেন। হুট করে এভাবে ওনার অফিসে, ওনার রুমে কেউ চলে আসলো, সেটা তিনি মোটেও পছন্দ করেননি। উপরন্ত ছেলেটা ওনার পরিচিত না, তাই প্রশ্ন করেই বসলেন, কে তুমি, কি চাই? জায়ান কয়েক মুহূর্ত নিল আকস্মিক এই প্রশ্নের বাণে নিজেকে সামলে নিতে। তারপর বাঁকা হেসে নিজের ডান হাত সামনে বাড়িয়ে দিয়ে করমর্দন করার ভঙ্গিতে বলল, আপনার সাথে দেখা করার ইচ্ছে ছিল, আজকে দাদা নিয়ে আসলো তাই হয়েও গেল। আমি জায়ান মাহমুদ। আজাদ খন্দকার জায়ানের সাথে করমর্দন না করে রাহুল মাহমুদের দিকে তাকালেন। জিজ্ঞেস করলেন, রাহুল মাহমুদ? জায়ান মাহমুদ? রাহুল, সে তোর নাতি? রাহুল মাহমুদ হেসে উপর নিচ মাথা নাড়লেন। তাই তো বলি, এত কম বয়সে এত সুখ্যাতি কিভাবে হয়? দেখতে হবে তো ব্যবসায়ী রক্ত পেয়েছে কিনা। জায়ান বসো। জায়ান চেয়ারে বসে বলল, আপনি আমাকে চেনেন মিস্টার খন্দকার? ইমপ্রেসিভ, কথাতেই প্রফেশনালিজম প্রকাশ পাচ্ছে। ভালো লাগলো সম্বোধন শুনে। হ্যাঁ, আমি তোমার নাম শুনেছি, তবে চিনি সেই অর্থে বলতে পারবো না। একদমই আমার মতো অবস্থা, আমিও আপনার সম্পর্কে অনেক সুনাম শুনেছি। তুমি সুদর্শন জায়ান। জায়ান হাসলো। রাহুল মাহমুদ বেশ ভাব নিয়ে বললেন, দেখতে হবে না কার নাতি। অযথা সব কিছুতে ক্রেডিট নিস না রাহুল। যেটাতে ক্রেডিট দেওয়ার সেটা আমি নিজেই তোকে দিয়েছি একটু আগে। কিন্তু এখানে তোর কোনো ক্রেডিট নেই, কারণ তোকে দেখতে আমার কোনো কালেই সুদর্শন মনে হয়নি। রাহুল মাহমুদের মুখটা হঠাৎ করে চুপসে গেল। জায়ানও না চাইতেই হেসে উঠল শব্দ করে। ভীষণ মনে ধরেছে তার আজাদ খন্দকারকে। এরকম স্পষ্টবাদী মানুষ তার পছন্দের। কে কি ভাবলো সেসবের ধার ধারে না, ঠিক যেমন জায়ানের চরিত্রের বৈশিষ্ট্য। আজাদ খন্দকার পূর্বের কথার রেশ ধরে বলতে লাগলেন, প্রথমে আসলে বুঝতে পারিনি তুমি কে, ভেবেছিলাম কোনো সিনেমার হিরোর। আমার কাছে আবার কাজ কি? আমি তো প্রযোজক না, পরিচালকও না। পরে পরিচয় দেওয়ার পর ভুল বুঝতে পারলাম। থ্যাঙ্কস ফর দ্য কমপ্লিমেন্ট। নো নিড টু থ্যাঙ্কস মি। আই ডোন্ট গিভ কমপ্লিমেন্টস ফর সামওয়ানস প্লেজার। ইউ আর হ্যান্ডসাম অ্যান্ড দ্যাটস ট্রু। জায়ান মুচকি হাসলো। অপরদিকে রাহুল মাহমুদ যেন তৃপ্ত হচ্ছেন ধীরে ধীরে। এটাই তো চাই। আঙ্কেলকে খুব মনে পড়ে। বাবার অভাব ভীষণভাবে অনুভব করি রিদিতা। বাবা থাকলে জীবনটা হয়তো আরও সহজ হতো। সবচেয়ে বড় কথা, আরও সুন্দর হতো। বাবাকে অসময়ে হারিয়ে ফেললাম। এত দ্রুত প্রীতহারা হয়ে যাব ভাবিনি কখনো। কতই বা বয়স ছিল আমার, ক্লাস 6-এ পড়তাম তখন কেবল। তোমার বাসা কি এখানেই? না, আমি মেস নিয়ে থাকি এখানে, কয়েকজন ছেলে একসাথে মিলে। বাসায় কেন থাকো না? বাসায় কি আর একা একা থাকা যায়? আন্টি কোথায়? আম্মু গ্রামে থাকে। একা? বলেছিলাম আমার সাথে এসে থাকতে, কিন্তু আম্মু বলে সেদিকে নাকি আব্বুর স্মৃতি আছে। আব্বুকে নাকি খুব অনুভব করতে পারে সেদিকে, তাই আসে না। কিন্তু উনি একা থাকবেন কেমন করে? পাশে এক চাচার পরিবার আছেন, আপন চাচা নয়, তবে বেশ ভালো মানুষ ওনারা। ওনারা আছেন বলে আম্মুকে একা রাখার সাহস পায়। চাচি আম্মুকে দেখে রাখেন, নয়তো আমি হয়তো কাজ ফেলে দিয়ে গ্রামেই পড়ে থাকতাম। তুমি কিসে কাজ করো? ছোটোখাটো একটা প্রাইভেট কোম্পানিতে। ভাইয়া তোমার বন্ধু? ভাইয়াকে বললেই তো নানা ভাইয়ের অফিসে কাজ করতে পারবে। শাওন নিজেই আমাকে বলেছিল, আমি মানা করেছি। কিন্তু কেন? নানা ভাইয়ের অধীনে কাজ করলে তোমার ভালোই হতো। আমি কোনো ফেভার চাই না রিদিতা। আমি যা করব, যতটুকু করব, সবটা নিজের যোগ্যতাই। স্বজন প্রীতির ফলে আমি লাভবান হতে চাই না। 2 পয়সা চাকরিও যদি করি, তবে সেটা নিজের যোগ্যতায় করব, কারোর ফেভার করার কারণে নয়।